জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। রাফা থেকে ইসরায়েলের সেনাকে প্রত্যাহারে এবার আইসিজেতে অভিযোগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। থাকবে ইসরায়েলকে দেওয়া সকল অস্ত্রের সহায়তা বন্ধ করতে ইচ্ছুক বাইডেন। এই প্রথমবারের মতো পুরোপুরি ঘুরে গেল যুদ্ধের মোড়। জানাবো ফিলিস্তিনের কূটনৈতিকের বিজয়, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। আরও থাকবে ইরাকি যোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত। জানাবো রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় শত শত মানুষকে। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল মার্কিন অস্ত্র দিয়ে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে, নেতানিয়াহুকে অবশ্যই এর জবাব দিতে হবে মন্তব্য যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। রাফা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারে আইসিজিতে এবার দক্ষিণ আফ্রিকার মামলা দায়ের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিতেই আন্তর্জাতিক বিচার আদালতে এবার আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই খবর জানিয়েছে। সূত্র আল জাজিরা। রাফা হল মিশরীয় সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শহরে গাজার 23 লাখ মানুষের মধ্যে 10 লাখেরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। এত মানুষ অংশগ্রহণ করলেও বারবার রাফায় স্থলাভিযানের হুমকি দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে আরও ব্যবস্থা গ্রহণ করতে আইসিজের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে গত 29 ডিসেম্বর আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। মামলার অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় বলেছে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যামূলক, কারণ এসব কর্মকাণ্ডের লক্ষ্য হল ফিলিস্তিনি জাতি ও গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এই মামলার শুনানিতে গাজায় গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে এবং ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো গণহত্যামূলক কাজ না করে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেয় আদালত। আইসিজেকে বিশ্ব আদালত নামেও পরিচিত। এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত। সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরুদ্ধে বিচার করে থাকে এই আদালত। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত এর থেকে আলাদা। আইসিজি যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসাবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল দুই দেশই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য। তবে দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, তারা গাজায় আন্তর্জাতিক আইন মেনেই কাজ করে চলেছে। ইসরায়েলকে দেওয়া সকল সহায়তা এবার বন্ধ করতে ইচ্ছুক বাইডেন। পুরোপুরি ঘুরে গেছে যুদ্ধের মোড়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দিবেন। খবর তাসের। ট্রাম্প শুক্রবার তার পেজ ট্রুথ সোশ্যাল লিখেছেন বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান। এর আগে তিনি বলেছেন কর্তৃপক্ষের ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে আর বাইডেন এই দলের একজন সদস্য। গত 8 মে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ইসরায়েলি বাহিনী রাফার নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদের কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দিবেন। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন গাজা নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরায়েলকে স্বল্পমেয়াদী কিছু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। গত 5 মে ইসরায়েলের 2 কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে মার্কিন প্রশাসন 2023 সালে 7 অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলাবারুদের একটি চালানকে পুরোপুরি আটকে রেখেছিল। ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে রাজনীতিবিদেরা। ফিলিস্তিনের কূটনৈতিকের বিজয়, জাতিসংঘে ফিলিস্তিনি পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল শুক্রবার রাতে সাধারণ পরিষদের ভোটাভুটিতে বিশ্বের 194টি সদস্য দেশের মধ্যে 143টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য দেশগুলো ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছিলেন। আরব গ্রুপের পক্ষে সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাব উত্থাপন করেছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা, ইসরায়েল সহ অন্তত 9টি দেশ। 25টি দেশ ভোটদানে বিরত ছিল। হামাস এই প্রস্তাব পাশের প্রশংসা করে বলেছে জাতিসংঘ সাধারণ পরিষদের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে। প্রস্তাবের পক্ষে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্যে দিয়ে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে আমরা এই প্রস্তাবকে আমাদের ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার পাওয়ার প্রয়োজনীয়তার স্বীকৃতি বলে বিবেচনা করি। এর মধ্য দিয়ে আমাদের জনগণের জন্য আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরাকি যোদ্ধারা এবার রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছে প্রকাশ হয়েছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠন আসাইব আব্দুল হক বলেছেন, ইরাকের সন্ত্রাসবাদী বিরোধী সংগঠনগুলো দখলদার ইসরায়েলের সাথে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে জড়িয়ে গেছে। সিরিয়ার তৎপর ইরাকি প্রতিরোধকামী সংগঠন হারাকাত হিজবুল্লাহ আর নুজবার উপর সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়েছে আসাইব হকলুল হক। গতকাল আল আহেদ টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে আসাইব আব্দুল হকের মহাসচিব কায়েস আল খলিলি এসব কথা বলেছেন। আহলুল হক সংগঠনটি ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ সদস্য। কায়েস আল খলিলি বলেছেন, বাগদাদ সরকার ফিলিস্তিনের পক্ষে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে, কিন্তু কিছু আরব দেশ শুধুমাত্র দখলদার ইসরায়েলের অপরাধযোগ্যকে উপেক্ষা করছে না, বরং তারা বিভিন্নভাবে তাদের সহায়তা দিচ্ছে। কায়েস আল খারিজি বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইরাক সরকারের সাময়িকভাবে কোনো অবস্থান নেওয়ার প্রয়োজন নেই, কারণ ইরাকি জনগণের পক্ষ থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। তিনি আশা ব্যক্ত করেছেন, নিপীড়িত ফিলিস্তিনি ও প্রতিরোধ যোদ্ধাদের জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় শত শত মানুষ। রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের খার্কিভ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মস্কো আকস্মিকভাবে স্থল হামলা শুরু করার একদিন পরই এসব লোকদেরকে সরিয়ে নেওয়া হলো। শনিবার আঞ্চলিক গভর্নর এই কথা জানিয়েছেন। গভর্নর ওলেগ সিনহুভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই অঞ্চলে রাশিয়ার হামলার পর মোট 1775 জনকে সরিয়ে নেওয়া হলো। তিনি আরো বলেছেন, রুশ বাহিনী গত 24 ঘন্টায় এ অঞ্চলের 30টি বসতিতে কামান ও মর্টার হামলা চালিয়েছে এবং তারাই সীমান্তের অন্যান্য এলাকায় সামান্য অগ্রসর হয়েছে। প্রায় 2 বছর আগে তারাই এলাকা থেকে পিছু হটেছিল। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ওই হামলায় রাশিয়ার বাহিনীর সাথে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ যুদ্ধ হয়েছে। 2022 সালের সেপ্টেম্বর থেকে খার্কিভ অঞ্চলের অধিকাংশ এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে চলে যায়। ইসরায়েল আন্তর্জাতিক আইন ভেঙেছে মার্কিন অস্ত্র দিয়েই মন্তব্য যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, গাজায় যুদ্ধের সময় কিছু কিছু ঘটনা ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনকেই লঙ্ঘন করেছে। এক্ষেত্রে তারা আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো যে ইসরায়েল অসংগত কারণে ব্যবহার করেছে এটার মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। তবে মার্কিন টেস্ট ডিপার্টমেন্ট বলেছে, তারা কি মাত্রায় এর ব্যবহার করেছে তার বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই। শুক্রবার কংগ্রেসে এই রিপোর্টটি পেশ করা হয়। হোয়াইট হাউসের এই পর্যালোচনায় উঠে এসেছে, শুধু গাজা নয়, আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে আরও অন্তত 6টি দেশের সাথে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় পরিচালিত ইসরায়েলি কিছু অভিযানের সরাসরি সমালোচনা করা হয়েছে এই প্রতিবেদনগুলোতে। তিনি তার মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে সরাসরি কিছুই বলেনি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলকে একটি সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন অস্ত্রের আইনি ব্যবহার চলতে ইসরায়েলের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছিল, সে কারণেই এই অস্ত্রের সরবরাহ চালু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।